শুদ্ধি অভিযানে আতঙ্কে দুর্নীতিবাজরা, অস্বস্তিতে সতরা, বড় পরিসরে অভিযানের পরামর্শ টিআইবি। ক্রেতাদের পকেট কাছে সাদিক এগ্রোর বেকারি আউটলেট, এক পিস সিঙ্গারার দাম 90 টাকা, অন্যান্য খাদ্যপণ্যের দামও আকাশ ছোঁয়া। বৈষম্যমূলক কোটা পদ্ধতির কারণে মানসিক চাপে চাকরি প্রত্যাশীরা, কেবল পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা থাকতে পারে বলছেন বিশেষজ্ঞরা। চরম ভোগান্তিতে ঢাকা উত্তর 12 নম্বর ওয়ার্ডবাসী, সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি, সুয়ারেজ লাইন পরিষ্কার না করায় ময়লা ছড়াচ্ছে রাস্তাঘাটে। এবং যুক্তরাজ্যে 13 সদস্যের মন্ত্রিসভা নিয়োগ দিলেন স্টারমার, প্রথম নারী অর্থমন্ত্রী র্যাচেল রিভস, পররাষ্ট্রমন্ত্রী হলেন কৃষ্ণাঙ্গ ডেভিড ল্যাম। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানকে ইতিবাচক বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ টিআইবি। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক শীর্ষকর্তা আর বর্তমান কয়েকজন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তার দুর্নীতির খবরে প্রশাসনে তৈরি হয়েছে আতঙ্ক। অবশ্য এতে ভোগান্তির শিকার হচ্ছেন সৎ কর্মকর্তারাও। এ অবস্থায় সরকারকে আরও বড় পরিসরে শুদ্ধ অভিযানের পরামর্শ দিয়েছে টিআইবি। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর শেখ হাসিনা সরকারের অন্যতম চ্যালেঞ্জ দাঁড়ায় প্রশাসনে দুর্নীতি কমানো। নতুন সরকারের 6 মাসের মধ্যেই শুরু হয়েছে শুদ্ধি অভিযান। সাবেক আইজিপি বেনজির আহমেদ থেকে শুরু করে এনবিআর এর কর্মকর্তা কেউই বাদ যাচ্ছে না। গণমাধ্যমে উঠে আসছে দুর্নীতিবাজদের পাহাড় সম সম্পদ গড়ার নানা তথ্য। এমন অবস্থায় কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাঝে। দুর্নীতিবাজ সহকর্মীদের কারণে অস্বস্তিতে পড়েছে সৎ কর্মকর্তারা। আত্মীয় স্বজন ও বন্ধু মহলে অনেককেই পড়তে হচ্ছে বিব্রতকর পরিস্থিতির মুখে। তবে এই নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না কেউ। সাবেক পরিকল্পনা মন্ত্রী জানান, আগে দুর্নীতি অভিযোগ থাকলেও এত সংখ্যক কর্মকর্তার বড় বড় দুর্নীতি তথ্য খুবই কম সামনে এসেছে। দুর্নীতির মধ্যে আমরা বসবাস করি, সুনীতি দুর্নীতি ভাই বোন পাশাপাশি চলে, দুটোর মধ্যে আমরা বাস করি। হঠাৎ যদি দেখি কোথাও বিস্ফোরণ হয়ে গেছে, নজরে আসছে, ঝকঝক করছে, তখন তো একটু চমকে উঠি। ভয়ের আগে তো চমক, তারপরে না ভয়। 100 জন ঝুঁকি নেয়, 90 জন পার পেয়ে যায়। সুতরাং সে মনে করে 9 আউট অফ 10 চান্স আমি টিকে যাবো, তো নিই জানি। আর আরও যেন বেশি হচ্ছে, আগে কি দুর্নীতি ছিল না, সব শুনেছি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, কয়েকজনের দুর্নীতির তথ্য প্রকাশে অন্যদের মধ্যে আতঙ্ক তৈরি হওয়া খুবই স্বাভাবিক। আরো বড় পরিসরে দুর্নীতি বিরোধী অভিযানের পরামর্শ দিয়েছে সংস্থাটি। যারা অসৎ দুর্নীতিবাজ কর্মকর্তা যারা ক্ষমতা ব্যবহার করছেন তারা কিন্তু কোনোদিনই আতঙ্কিত ছিলেন না, এখনো হবেন না। দুর্নীতির বিরুদ্ধে কথাগুলো হচ্ছে যে এক ধরনের ফাঁকা বলি, আর বাস্তব সেটা হচ্ছে যেটা আমরা করছি সেটা দুর্নীতি সহায়ক পরিবেশ সৃষ্টি করছি। অর্থাৎ জনগণকে ভুল বার্তা দেওয়া। জনগণকে বলা হচ্ছে যে তোমরা সারা বছর দুর্নীতি করো, বছরের শেষে আমাদের কাছে আসলে আমরা তোমাদেরকে বৈধতা দিয়ে দেবো, কালো টাকার বৈধতা দিয়ে দেবো। এরই মধ্যে হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয়েছে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিল সংক্রান্ত আইনের পূর্ণ বাস্তবায়ন করতে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে টিআইবি। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এক পিস সিঙ্গারার দাম 90 টাকা। দাম শুনে অবাক হচ্ছেন? অবিশ্বাস্য হলেও সত্যি। এই সিঙ্গারা পাওয়া যায় সাদেক এগ্রোর বেকারি আউটলেটে। সাধারণ দোকানে যা পাওয়া যায় 10 থেকে 15 টাকায়। শুধু সিঙ্গারা নয়, প্রতিষ্ঠানটির সব খাদ্যপণ্যের দামই আকাশ ছোঁয়া। বিক্রেতাদের দাবি, নিজেদের খামারের উপকরণ দিয়ে খাদ্যপণ্য তৈরি করায় দাম বেশি। আর উচ্চ মূল্যের কারণে এসব আউটলেট থেকে পণ্য কেনেন না স্থানীয়রা। নূপুর মাহমুদের আরও একটি রিপোর্ট। ছাগলকাণ্ডের পর আলোচনায় আসে সাদিক এগ্রোর নাম। গবাদি পশু পালনের পাশাপাশি দুগ্ধজাত পণ্য বিক্রি করে প্রতিষ্ঠানটি। গবাদি পশুর সঙ্গে সম্পৃক্ততা নেই এমন পণ্যও আছে সাদিক এগ্রোর বেকারিতে। তবে সবকিছুর দামই আকাশ ছোঁয়া। এমন তথ্যে দেশ টিভি টিম সাদিক এগ্রোর বেকারিতে। দেখা যায় প্রতি পিস সিঙ্গারার দাম 90 টাকা। এ বিষয়ে আউটলেটের কর্মকর্তারা জানান, নিজেদের ফার্মের গরুর কলিজা দিয়ে বলেই সিঙ্গারার দাম বেশি। 90 টাকা এটা যে রেট দেওয়া হচ্ছে এটা একদম পারফেক্ট। আপনি ইনভেস্টিগেশন করে দেখতে পারেন। আর এইভাবে হঠাৎ করে আপনি ক্যামেরা নিয়ে আসছেন,
কিভাবে তৈরি হয় সাদেক এগ্রোর খাদ্যপণ্য? এই প্রশ্নের উত্তর খুঁজতে দেশ টিভি টিম এবার ৭ মসজিদ হাউজিং এর বেকারির পণ্যের কারখানায়। দেখা যায় স্যাঁতস্যাঁতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য। সাদেক এগ্রোর সিঙ্গারার দাম ৯০ টাকা হলেও আশেপাশে দোকান হোটেলে প্রতি পিসের দাম ১০ থেকে ১৫ টাকা। বেশি না, ওরা বেশি না, আমরাও জানি বেশি নাই। সাদেক এগ্রো এখানে ওরা সব কিছুর দামই বেশি রাখে, অতিরিক্ত দাম রাখে। এখানে নাস্তা খাইতে গেলে ২৫০ টাকা লাগে। স্থানীয় বাসিন্দারা জানান সাদেক এগ্রোর প্রতিটি পণ্যের দাম বেশি, তাই কেনেন না তারা। আমরা তো ওই রকম উচ্চ বিলাসী আমরা হইতেও পারবো না, আর আমরা ওই আকাঙ্ক্ষা না যে এত দাম দিয়ে আমরা কিনা খাবো। কেন প্রতিষ্ঠানটির খাদ্যপণ্যের দাম বেশি তা খতিয়ে দেখার দাবিও জানান স্থানীয়রা। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। পদ্মা সেতু দেশের গর্ব। এ সেতুকে টাকা দিয়ে বিচার করলে হবে না বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেলে পদ্মা সেতু প্রকল্প সমাপনী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি আরো বলেন, অনেক ষড়যন্ত্র মোকাবেলা করেই নির্মাণ হয়েছে এ সেতু। জানান, ডক্টর ইউনূসের জন্যই পদ্মা সেতু প্রকল্পে আটকে যায় বিশ্ব ব্যাংকের অর্থায়ন। দেশের মানুষের আত্মসম্মান বিক্রি করে বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় থাকবে না জানিয়ে বলেন, বিশ্ব দরবারে মাথা উঁচু করে এগিয়ে যাবে বাংলাদেশ। জয় যাদবের রিপোর্ট। প্রায় ৮ বছরের বিশাল কর্মযজ্ঞ শেষ হলো, সমাপ্ত হলো পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজ। এই প্রকল্পে বরাদ্দের ৩২,৬০৭ কোটি টাকা থেকে বেঁচে যাওয়া ১,৮৩৫ কোটি ৬৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে। ২ বছর আগে যেখানে উদ্বোধন হয়েছিল সেতুটির, শুক্রবার বিকালে সেখানেই হলো সমাপনী অনুষ্ঠান। প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ কাজের সাথে জড়িত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে একটু আন্তরিক ধন্যবাদ জানাতে, সেই জন্যই আজকের এই আয়োজন। তিনি বলেন, দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করেই জনগণের টাকায় নির্মাণ হয়েছে পদ্মা সেতু, যা বিশ্বে মর্যাদা বাড়িয়েছে বাংলাদেশের। অনেক ঝড় ঝঞ্ঝা পার করেই কিন্তু অনেক বাধা অতিক্রম করে আমাদেরকে এই সেতুটা নির্মাণ করতে হয়েছে, এবং যেটা করেছি সম্পূর্ণ আমরা বাংলাদেশের জনগণের টাকায়। এখন বাংলাদেশ শুনলে মানুষ সমীহ করে আন্তর্জাতিকভাবে। বাংলাদেশের জনগণ একটা মর্যাদা আসনে অধিষ্ঠিত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম না করে প্রধানমন্ত্রী বলেন, তাকে গ্রামীণ ব্যাংকের এমডি পদে রাখতে বড় বড় জায়গা থেকে তদবির করা হয়। এমডির পদের জন্য আমার কাছে তদবির করতে হিলারি ক্লিন্টন ফোন করলেন, 20 মিনিট ধরে ফোন ছাড়ে না, একবার না দুইবার। শেরি ব্লেয়ার তিনি ফোন করলেন, ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতিনিধি আসলো, পৃথিবীর অনেকেই আসলো। আমি শুধু জিজ্ঞেস করলাম যে আমাকে একটা কথা বলেন যে এই এমডি পদে কি মধু আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আছে, তাকে দেওয়া যায়, তো সেই প্রফেসরকে এনে এখানে এমডি পদে বসানো হলো। আর সেই প্রফেসর এমডি পদে বসে আর ওই এমডি পদে চেয়ারে এমনই গ্লু যে উনি এমনই আটকে গেলেন, ওখান থেকে নড়তে চান না। সরকার প্রধান বলেন, দুর্নীতির যে অভিযোগ দিয়ে অর্থায়ন বন্ধ করে দেয় বিশ্ব ব্যাংক, তা আজ আদালতের রায়ে মিথ্যা প্রমাণিত হয়েছে। প্রথমবার শুরু করলাম, 2001-এ ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম, করতে পারলাম না। দ্বিতীয়বার আসলাম, জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্র যখন মামলা করলো ওয়ার্ল্ড ব্যাংক কানাডা ফেডারেল কোর্টে, সেই মামলায় রায় দিয়ে দিল যে এই পদ্মা সেতুর প্রকল্পের টাকায় 1 পয়সাও দুর্নীতি হয় নাই। ওয়ার্ল্ড ব্যাংক যা বলেছে সব ভুয়া, মিথ্যা, বানোয়াট। বঙ্গবন্ধু কন্যার দৃপ্ত উচ্চারণ, যত বাধাই আসুক, জাতির পিতার আদর্শে বাংলাদেশ এগিয়ে যাবে অপ্রতিরোধ্য গতিতে। আমরা এগিয়ে যাব অপ্রতিরোধ্য গতিতে। জয় যাদব, দেশ টিভি, মাওয়া, মুন্সিগঞ্জ। সরকারি চাকরিতে কোটা বহালের বিরুদ্ধে আন্দোলনে শিক্ষার্থীরা। কোটা বহালে হাইকোর্টের রায় আপিল বিভাগ বহাল রাখায় নতুন মাত্রা পেয়েছে এই আন্দোলন। শিক্ষার্থীদের অভিযোগ, বৈষম্যমূলক কোটা প্রথার কারণে মানসিক চাপে পড়ছেন চাকরি প্রত্যাশীরা। আর কোটার পক্ষে মাঠে নেমেছে মুক্তিযোদ্ধার সন্তানদের বিভিন্ন সংগঠন। বিশেষজ্ঞরা বলছেন, পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য কোটা থাকতে পারে।
তবে কোটার কারণে বৈষম্য সৃষ্টি সংবিধান পরিপন্থী। বিস্তারিত শাহেদুজ্জামান সাকিবের রিপোর্টে। সরকারি চাকরিতে কোটা পদ্ধতিকে বৈষম্যমূলক বলে মনে করেন সাধারণ শিক্ষার্থীরা। কোটা বহাল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবারও সোচ্চার চাকরি প্রত্যাশীরা। কোটা বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বিভিন্ন ক্যাম্পাস। অন্যদিকে কোটা বহালের পক্ষে মাঠে নেমেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ কয়েকটি সংগঠন। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, বৈষম্যমূলক কোটা প্রথার কারণে চাকরির বাজারে বাড়তি চ্যালেঞ্জের মুখে তারা। 56% যে কোটা দিয়ে আমাদের একটা চাকরির বাজারে পুরো একটা বৈষম্যের মতো তৈরি করা হয়েছে ছাত্র সমাজের মাঝে, সেটা ছাত্রদের মধ্যে খুবই হতাশার জন্ম দিয়েছে। এটা একটা মেন্টাল প্রেশার যে আসলে মেধার ভিত্তিতে আমার জন্য মাত্র 44% কোটা বরাদ্দ থাকছে। সরকারি চাকরির মতো জায়গায় আসলে যখন এই যে কোটা বহাল রাখবেন 30%, তো সেখানে হচ্ছে কোটার মাধ্যমে হয়তো অনেকেই উঠে আসবে যারা অযোগ্য। কোটার কারণে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছেন বলে মনে করেন অধ্যাপক আসিফ নজরুল। বিদ্যমান যে কোটা ব্যবস্থা রয়েছে সেটা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, এবং এটা বাংলাদেশের সাধারণ জনগণের প্রতি এক ধরনের জুলুম, বৈষম্য। ন্যায় বিচারের স্বার্থে কোনোভাবেই এই বিদ্যমান কোটা ব্যবস্থা ফিরে আসার কথা না। আইন বিশেষজ্ঞরা বলছেন, সংবিধান অনুযায়ী পশ্চাৎপদ জনগোষ্ঠীকে কোটা দিতে হবে, তবে সেটাও হওয়া উচিত মেধার ভিত্তিতে। নারী বা যেসব সংখ্যালঘিষ্ঠ আদিবাসী যারা আছেন তাদেরকে একটা কোটা দেওয়া যেতে পারে, যাতে তারা বৃহৎ জনগণের সাথে অংশগ্রহণ করতে পারে। কোটাটা কি যে 200 পাস করলো 100 নেওয়া হবে, সেইখানে একটাই হইতে পারে, কিন্তু ফেল করার ভেতর থেকে নিবে, এটা কোটা না। প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। 2 লক্ষ নাকি মুক্তিযোদ্ধার তালিকা হয়েছে। কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে এই মুক্তিযোদ্ধার তালিকা সঠিক? এটা বেঠিক নাই, অসংখ্য বেঠিক আছে। এর মধ্যে পত্রিকায় দেখলাম যে 50 বছরের নিচে বয়স আছে অসংখ্য মুক্তিযোদ্ধা। সড়ক ও রেলপথ অবরোধ, অবস্থান কর্মসূচির পর শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে কোটা বিরোধীরা। আর রোববার সব কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় তারা। শাহেদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। এবার দেশ টিভির নিয়মিত আয়োজন জনদুর্ভোগের খবর। মিরপুরের আহমদনগর, পাইকপাড়া, শাহালিবাগ, আনসার ক্যাম্প ও টোলারবাগ এলাকা নিয়ে গঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 12 নম্বর ওয়ার্ড। সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে এখানকার বেশিরভাগ রাস্তায়। সুয়ারেজ লাইন পরিষ্কার না করায় পানির সাথে ময়লা ছড়িয়ে যায় রাস্তাঘাটে। এলাকায় আরেকটি বড় সমস্যা মাদক। বাসিন্দাদের অভিযোগ, শত সমস্যাতেও দেখা মেলে না স্থানীয় কাউন্সিলরের। শাহেদুজ্জামান সাকিবের আরও একটি রিপোর্ট। সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে শাহালিবাগ এলাকার এসব বাড়িতে। এতে হাঁটা চলা সহ নানা ভোগান্তি পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের। আমার বাসায় ড্রেন বইরা যায়, তারপরে বাড়ি ডুবে যায়, ঘরে পানি উঠে। আমরা টাকা পয়সা দিয়ে পরিষ্কার করাইলে তারপরে পানি ক্লিয়ার হয়, আর নাইলে সিটি কর্পোরেশনের তো কোনো উদ্যোগ নেওয়া হয় না, কোনো কাউন্সিলর খোঁজ খবর লয় না। পানি উঠে অচলাবস্থা তৈরি হয় ধানক্ষেত মোড়ের এ সড়কটিতেও। অভিন্ন চিত্র স্থানীয় কাউন্সিলরের বাসার সামনের জোনাকি রোডেও। রাস্তাঘাটে যে বৃষ্টি হইলে এই জায়গায় মানে হাঁটু পানি জমে এই জায়গাটার মধ্যে। 10 মিনিট বৃষ্টি হওয়ার পরে রাস্তা এই 200 গজ এই রাস্তাটুকু আপনার পানিতে তলা যায়। খুব অল্প বৃষ্টিতেই দুপাশ থেকে পানিটা আসে, এদিকে এভাবে চাপ সৃষ্টি হয় যে অল্প কতক্ষণের মধ্যেই 1 থেকে 2, 2.5 ফিট 3 ফিট পর্যন্ত বেড়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, রাস্তাঘাট বেহাল হয়ে পড়লেও খোঁজ রাখেন না স্থানীয় কাউন্সিলর। এই যে যা রাস্তাঘাট যেটি দেখো সব উন্নয়নমূলক কাজ যাইছে, ইকবাল হোসেন টুটুর নাম হয়েছে সাবেক কমিশনার আমলে। এই এলাকার যে কাউন্সিলর আছে তার সাথে মনে হয় না যে আপরজনতার সাধারণ জনগণের কোনো গণসংযোগ আছে। ওয়ার্ডটির আরেকটি প্রধান সমস্যা, জনতা হাউজিংয়ের আশপাশের বস্তিতে মাদকের রমরমা ব্যবসা। তবে সব অভিযোগ অস্বীকার করেন কাউন্সিলর। মাদক সমস্যার দোষ চাপান প্রতিপক্ষের উপর। অতিরিক্ত আমি কোনো কিছুই করি নেই, আবার কেউ আমাকে বলতে পারবে না কোনোখান থেকে কোনো রাস্তা থেকে 1 টাকা চাঁদা কিংবা 1 টাকা ঘুষ কিংবা অন্যায়ভাবে কোনো জমি দখল
এগুলো আমি করেছি। আমাকে দিয়ে আপনার নাম বলানোর কোনো মানে হয় না। আপনাদের গোয়েন্দা সংস্থা আছে, আপনারা দেখুন খোঁজখবর নিয়ে কে এই ব্যবসা করতেছে। ওই ধরা পড়ে আবার চলে আসে, এসে আমরা যে নাম বলবো তখন আমাদের সাথে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা হবে। তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। পাহাড়ি ঢল আর বৃষ্টিতে কুড়িগ্রাম জামালপুরে বন্যা পরিস্থিতি, লাখো মানুষের ভোগান্তি, অনাহার অর্ধাহারে দিন কাটছে অনেকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এরই মধ্যে মন্ত্রিসভা চূড়ান্ত করেছে লেবার নেতা কিয়ার স্টারমার। প্রথম নারী চ্যান্সেলর বা অর্থমন্ত্রীর দায়িত্বে রাচেল রিভস, আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কৃষ্ণাঙ্গ ডেভিড ল্যামিকে বেছে নেন স্টারমার। উপপ্রধানমন্ত্রী হিসেবেও অ্যাঞ্জেলা রায়নার, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েতে কুপার, প্রতিরক্ষায় জন হিলি, বিচারমন্ত্রী শাবানা মাহমুদ, শিক্ষায় ব্রিজেট ফিলিপসন, জ্বালানি অ্যাড মিলিব্যান্ড, বাণিজ্যে জোনাথন রেনল্ড, শ্রম ও কারামন্ত্রী লিজ স্ক্যান্ডাল, পরিবেশে স্টিভ রিড, বিজ্ঞান উদ্ভাবন ও প্রযুক্তি পিটার কৈলি, আর নতুন সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন লিসা নন্দী। এর আগে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া লেবার পার্টি নেতা কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। শুক্রবার রাজার আমন্ত্রণে বাকিংহ্যাম প্যালেসে দেখা করতে গেলে তিনি তাকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন। এই জয়ের মধ্য দিয়ে যুক্তরাজ্যের পরিবর্তনের সূচনা বলে মন্তব্য করেছেন স্টারমার। এদিকে পরাজয়ের দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বিস্তারিত দেওয়ান মুবাশিরা হোসেনের রিপোর্টে। নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করতে ছুটে যান লেবার পার্টি নেতা কিয়ার স্টারমার। সেখানেই তাকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা। এরপর প্রধানমন্ত্রী হিসেবে ডাউনিং স্ট্রিট প্রাঙ্গণে ভাষণ দেন স্টারমার। এই মহান জাতির জন্য পরবর্তী সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন রাজা। আমি তা সাদরে গ্রহণ করেছি। প্রথম কোনো এশিয়ান হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ঋষি সুনাক। সদ্যবিদায়ী এই প্রধানমন্ত্রীর অবদানের জন্য ধন্যবাদ জানাই। তার অর্জনকে খাটো করে দেখার সুযোগ নেই। His achievement as the first British Asian Prime Minister of our country. এর আগে নির্বাচনে ভরাডুবির দায় নিয়ে প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টি থেকে পদত্যাগের ঘোষণা দেন ঋষি সুনাক। নির্বাচনে জয়লাভ করা লেবার পার্টির নেতা স্টারমারকে শুভেচ্ছা জানান তিনি। And I have called to Keir Starmer to congratulate him on his victory. রিটার্নিং কর্মকর্তা সহ যারা ভোটের সঙ্গে ছিলেন প্রথমেই তাদের ধন্যবাদ জানাই। আমার বিরোধীদেরও অভিনন্দন জানাই। দুর্দান্ত প্রচারণের মাধ্যমে তারা জয়লাভ করেছে। লেবার পার্টির নেতা স্টারমারকে তার বিজয়ের জন্য অভিনন্দন জানাতে আমি ফোন করেছি। এই ফলাফলের মধ্যে দিয়ে ক্ষমতার হাতবদল হচ্ছে শান্তিপূর্ণ ও শৃঙ্খলভাবে। ব্রিটিশ জনগণ যে রায় দিয়েছে তা থেকে অনেক কিছুই শেখার আছে। 650টির মধ্যে 4 শতাধিক আসনে জয় পেয়েছে লেবার পার্টি, যেখানে ভরাডুবি ব্রিটেনের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টির। এবারের সাধারণ নির্বাচনে সব মিলিয়ে অংশ নিয়েছে প্রায় 98টি রাজনৈতিক দল, যেখানে 30 জনের বেশি বাংলাদেশি প্রার্থী অংশ নেন। রেকর্ড ভেঙে এবার 4515 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নামেন। 317টি আসনে স্বতন্ত্র প্রার্থী 459 জন। দেওয়ান মুবাশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাজ্যের এই নির্বাচনে 34 বাংলাদেশি বংশোদ্ভূত লড়াইয়ে নামলেও শেষমেশ জয় ঘরে তুলতে পেরেছেন 4 নারী। তারা হলেন রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক, রূপা আশা হক এবং আফসানা বেগম। হাউস অব কমন্স জয়ী 4 অদম্য ব্রিটিশ নারী রাজনীতিকের গল্প জানাচ্ছেন রজনী রহমান। যুক্তরাজ্যের এবারের সাধারণ নির্বাচনে বাজিমাত করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা। লন্ডনের হ্যামস্টেড ও হাইগেট আসন থেকে টানা চতুর্থবার বিজয়ী হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। মোট 23,432টি ভোট পেয়েছেন তিনি। লেবার পার্টি ক্ষমতায় আসায় মন্ত্রিসভাতেও জায়গা পেতে পারেন টিউলিপ।
টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন ও স্টেপনি আসন থেকে আবারও নির্বাচিত হয়েছেন রোশনারা আলী। 15,896টি ভোট পেয়ে টানা পঞ্চমবার জয়ী হন তিনি। ব্রিটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রোশনারার জন্ম সিলেটের বিশ্বনাথে। আফসানা বেগম পপুলার অ্যান্ড লাইম হাউস আসন থেকে দ্বিতীয়বার বাজিমাত করেছেন। মোট 18,535 ভোট পেয়ে প্রতিপক্ষকে 12,000 ভোটে হারিয়েছেন তিনি। আফসানার জন্ম ও বেড়ে ওঠা টাওয়ার হ্যামলেটসে হলেও তাদের আদি বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। আর লন্ডনের ইলিং সেন্ট্রাল ও একটন আসনে টানা চতুর্থবার জয়ী হয়েছেন ডক্টর রূপা হক। লেবার পার্টির মনোনয়নে 22,340 ভোট পেয়েছেন তিনি। কিংস্টন ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত ছিলেন তিনি। রূপার বাবার বাড়ি পাবনা শহরের কুঠিপাড়ায়। লেবার পার্টি থেকে প্রথমবার মনোনয়ন পেয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেও অল্প ভোটের ব্যবধানে হেরেছেন দুই বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রুফিয়া আশরাফ ও রুমি চৌধুরী। টুরি দলের দুর্গখ্যাত সাউথ নর্থাম্পটনশায়ার আসনে 15,504টি ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন রুফিয়া। এ আসনে 19,191টি ভোট পেয়ে জয়ী হয়েছেন কনজারভেটিভ পার্টির সারাবুল। উইথাম আসনে কনজারভেটিভের তারকা প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত প্রীতি প্যাটেল 18,827টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর 13,682টি ভোট পেয়েছেন রুমি চৌধুরী। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি। পাহাড়ি ঢল আর বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় অবনতি হয়েছে কুড়িগ্রাম এবং জামালপুরের বন্যা পরিস্থিতি। এতে চরম ভোগান্তিতে পড়েছে লাখো মানুষ। এদিকে পানি নামতে শুরু করলেও ভোগান্তি কমেনি সুনামগঞ্জ, ফেনী, রাঙামাটি, মৌলভীবাজার ও লালমনিরহাটের মানুষের। সহকর্মীদের তথ্যচিত্রে শুভশ্রী রায়ের প্রতিবেদন। স্ত্রী সন্তান নিয়ে ভাসমান নৌকায় দিন কাটছে বানভাসী মানুষের। দিনের পর দিন অনাহার অর্থাহারে থাকতে হচ্ছে তাদের। 5 দিন ধরে এই চিত্র কুড়িগ্রামের নদী তীরবর্তী নির্মাঞ্চলের। বসতবাড়ি তলিয়ে যাওয়ায় কেউ বাঁশের মাচা, কেউ বা নৌকা ও কলাগাছের ভেলায় আশ্রয় নিয়েছেন। পানির কারণে স্কুলে যাইতে পারতেছি না, পড়াশোনা বন্ধ, বাড়িতেও পড়তে পারতেছি না। পাকশাক নাই, খাওয়া দাওয়া নাই, থাকা, আমরা এভাবে আর কি চলতেছি। শুক্রবার ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে বিপদসীমার 78 সেন্টিমিটার, নুনখাও পয়েন্টে 72 এবং হাতিয়া পয়েন্টে 80 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতির অবনতি হয় পানিবন্দী কুড়িগ্রামের অন্তত 41টি ইউনিয়নের 2 শতাধিক গ্রাম। গাইবান্ধায় টানা কয়েকদিনের বৃষ্টিতে বেড়েছে তিস্তা, ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতা নদীর পানি। নদীগর্ভে বিলীন হয়ে গেছে কাপাসিয়া ইউনিয়নের কেরানীচরে 200টি পরিবারের ঘরবাড়ি সহ একটি প্রাথমিক বিদ্যালয়। বন্ধ ঘোষণা করা হয়েছে সদরসহ চরাঞ্চল ও নিম্নাঞ্চলের 63টি প্রাথমিক বিদ্যালয়। একই দশা জামালপুরে। উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষণে যমুনার পানি বেড়ে প্লাবিত 3 উপজেলার 14টি ইউনিয়নের নিম্নাঞ্চল। বসতবাড়ি তলিয়ে যাওয়ার পাশাপাশি পানির নিচে আমন বীজতলা, পাট ও মৌসুমি ফসলের ক্ষেত এবং কাঁচা পাকা সড়ক। শুক্রবার যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে পানি বেড়ে বিপদসীমা 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পার উড়ি একটা করে কিনে নিয়ে যেতে আসি, এজেন্ট মিলে সব কিছু আমরা বেড়তে আসি, ঘরেতে বারবার বেড়তে আসি না। আমাদের বাড়ি ঘরেও পানি উঠছে, রাস্তাঘাটেও পানি উঠছে, এই কারণে আমরা লেখাপড়া করতে পারতেছি না। ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ঘরবাড়ি, ফসলি জমি সহ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক গ্রামীণ সড়ক। পানিতে ভেসে গেছে শত শত পুকুর ও মাছের ঘের। যেগুলা ক্ষয়ক্ষতি হয়েছে এগুলা মনে করেন বাড়ি ঘরে আস্তে আস্তে ফিরতেছে, তারা বাড়ি ঘরের দিকে নজর দিতেছে। কোনো সরকারি কোনো লোকে আসে নাই, আমাদেরকে একটু দেখবে বা আইবে এই ধরনের কোনো একটা লোকে আসে নাই। মৌলভীবাজারে রাজনগর ও সদর উপজেলার কুশিয়ারা নদীর পাড়ে অন্তত 20টি গ্রামে বন্যার পানি কমছে। তবে কুলাউড়া, জুড়ি ও বড়লেখায় বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ড মাস্টার জিয়া। সকাল 11টায় দাবা ফেডারেশনের প্রথম জানাজা।
বগুড়ায় যমুনায় হঠাৎই বেড়েছে পানির স্রোত, এতে শুরু হয়েছে নদী ভাঙন। হুমকিতে পড়েছে সারিয়াকান্দির ডাম তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এতে ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে নদী পাড়ের মানুষ। এদিকে ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেললেও এলাকাবাসীর দাবি করতে হবে স্থায়ী সমাধান। সহকর্মী সঞ্জু রায়ের প্রতিবেদন। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়ন গেল বছর খরস্রোতা যমুনার ভাঙনে ভিটেমাটি হারিয়ে এভাবে শেষ সম্বল নিয়ে অন্যত্র সরে যান অনেকে। ভাঙনের ক্ষতি পোষাতে যারা এখনো লড়াই করে যাচ্ছেন জীবনযুদ্ধে। এদিকে গত মাস থেকে যমুনায় বাড়ে পানি, সে সঙ্গে বেড়েছে তীব্র স্রোত। এতে বিভিন্ন স্থানে শুরু হয়েছে ভাঙন। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে কামালপুরের ইছামারা ও আরেকচর শিমুলতাইর এলাকার নদীর পাড়ের হাজারো মানুষ। ভাঙন আতঙ্কে চরম দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটছে তাদের। যা কিছু চড়া 2-1 শতক আছিল সব শেষ, আর তো আমার নাই। ভেঙে গেলে আঙ্গিরা কোনে দুর্দশা, কোন জায়গায় থাকবো কি সমাচার, আমরা তো আর সয় সম্পত্তি নিয়ে নিই। পানি যেমন কম আছে সেখানে ঠিক করে নাই, বাদে এখন কি করবো, কি আল্লাহ কি করে না করে সেটা আল্লাহ জানে। এখানে আমাদের বাড়ি ছিল, এখান থেকে বাড়িঘর সব উঠে গেছে। আমরা সরকারের কাছে দাবি জানাই এটার একটা স্থায়ী সমাধান চাই। স্থানীয় জনপ্রতিনিধি বলছেন সময় থাকতেই ব্যবস্থা না নিলে নদী ভাঙনে বাড়তে পারে ক্ষয়ক্ষতির পরিমাণ। সেই সঙ্গে স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়ার দাবি তার। 100 কোটি টাকারও বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে যদি কোনো ক্রমে মূল বাঁধটা হচ্ছে ক্ষতিগ্রস্ত। মূল বাঁধ থেকে নদীর দূরত্ব এখন হচ্ছে 300 মিটার, কোথাও 400 মিটার, আর বেশি না। সেই কারণে আমরা সরকারের ঊর্ধ্বতন মহলের কাছে জোর দাবি জানাবো যে পানি উন্নয়ন বোর্ড যে কাজটা করতেছে সেটার যাতে স্থায়ী রূপ যাতে হয়। যমুনার 1300 মিটার অংশে তীর রক্ষায় জিও ব্যাগ ও টিউব ফেলা সহ বড় ধরনের ক্ষতি এড়াতে বাকি অংশগুলোতেও কাজ চলছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। আমরা জিও ব্যাগ জিও টিউব ফেলে কিছুটা হলেও ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করছি। আশা করছি 2 মাসের মধ্যে রিপোর্টটা পেলেই এই বছরের মধ্যে ডিপিপির অনুমোদন হবে। মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সাথে আমরা আলোচনা করেছি। সারিয়াকান্দির কামারপুর থেকে ধুনটের বানিয়াজান পর্যন্ত 6.5 কিলোমিটার তীর স্থায়ীভাবে সংরক্ষণে 824 কোটি টাকার একটি প্রকল্প চলমান আছে বলে জানান জেলা প্রশাসক। আমাদের এখানে একটা আশ্রয়ন প্রকল্প আছে, গুচ্ছ গ্রাম আছে। তো আমাদের ওই এলাকাগুলো যদি প্রোটেক্ট করতে হয় তাহলে সেখানেও কিন্তু আমাদের প্রোটেকশন ওয়াল তৈরি করতে হবে, সেটা জিও ব্যাগ দিয়ে হোক আর যে কোনো ওয়েতে হোক। তো এই বিষয়গুলো আমি আজকে দেখছি, আমি দেখে পরিদর্শন করে আমরা পরিদর্শন প্রতিবেদন পাঠাবো। আশা করছি যে ইনশাআল্লাহ আমরা এটা সেভ করতে পারবো। শুধু জিও ব্যাগ ফেলে নয়, ভাঙন রোধে স্থায়ী সমাধানের ব্যবস্থা নিতে সরকারের উচ্চ মহলের প্রতি অনুরোধ ভাঙন কবলিতদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যা মামলার প্রধান আসামি বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায় হত্যা মামলায় তাকে গ্রেফতারের পর বাঘা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গেল 22 জুন বাঘা উপজেলা চত্বরের সামনে পৌর মেয়র আক্কাসের অনিয়ম দুর্নীতি নিয়ে উপজেলা আওয়ামী লীগ মানববন্ধন করলে সেখানে হামলা চালানো হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 26 জুন তিনি মারা যান। এরপর থেকেই পৌর মেয়র আক্কাস আলী আত্মগোপনে ছিলেন। পরে বাবুল হত্যা মামলায় তাকে প্রধান আসামি করে মামলা করা হয়। সরকারি চাকরি ছেড়ে দেশীয় মাছের ডিম থেকে রেণু উৎপাদন করে ভাগ্য বদলেছেন পিয়াল হোসেন নামে এক যুবক। শুরুতে এনজিও থেকে 50,000 টাকা ঋণ নিয়ে শুরু করলেও এখন তার বছরে আয় 1 থেকে 1.5 কোটি টাকা। শুধু নিজের ভাগ্য বদলই নয়, বেশ কয়েকজনের কাজের ব্যবস্থাও করেছেন। কাজী কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। পড়াশোনা শেষ করে বগুড়া ফিশারিতে কেমিস্ট হিসেবে চাকরি শুরু করেন নওগাঁর বদলগাছি উপজেলার কাশিমালা গ্রামের যুবক পিয়াল হোসেন। 2 বছর চাকরি করার পর নিজে কিছু করার ভাবনা থেকে 2020 সালে গ্রামে ফিরে গড়ে তোলেন দেশীয় মাছের ডিমের হ্যাচারি। বর্তমানে তার হ্যাচারিতে দেশীয় শিং, মাগুর, ট্যাংরা, পাবদা, কই, তেলাপিয়া, পাঙ্গাস সহ নানা প্রজাতির মাছের রেণু উৎপাদন করা হয়। এসব রেণু যাচ্ছে সারা দেশে। এনজিও থেকে 50,000 টাকা ঋণ নিয়ে হ্যাচারি শুরুর পর তাকে শুনতে হয়েছে কটু কথা। এখন তার বছরে আয় 1 থেকে 1.5 কোটি টাকা। আমি বছরে 2 থেকে 3 কোটি টাকা বেচা কিনা করি। এখন আমার বছরে আমার 1.5 থেকে
1 থেকে 1.5 কোটি টাকা লাভ আসে। নিজের ভাগ্য বদলি নয়, হ্যাচারিতে কাজ করার সুযোগ পেয়েছেন স্থানীয় 10 থেকে 15 জন। এখানকার পোনার মান ভালো হওয়ায় দূর দূরান্ত থেকে আসেন চাষিরা। স্থানীয় যুবকদের কাছে আইকন হিসেবে পরিচিতি পেয়েছেন পিয়াল। এই হ্যাচারির ভালো খবর পাই যেখানে ভালো পোনা অথবা রেণু পাওয়া যায়, তো সেই কারণে আমি এখানে গুলশা মাছের রেণু নেওয়ার জন্য আসছি। মাগুর মাছ নিতে আসছি, এর আগেও নিয়ে গেছে, প্রোডাকশন খুব ভালো পাচ্ছে, বিধায় আবার আসছে নিতে। পিয়ালকে অনুসরণ করে আরও যারা বেকার শিক্ষিত যুবক যারা আছে তারা এরকম বেকার না থাকে পিয়ালের মতোই সামান্য মূলধন দিয়ে যদি এরা শুরু করে একটা সময় তারা অনেকভাবে উন্নয়ন করা সম্ভব নিজের। আমি এখানে মাছের হ্যাচারিতে কাজকাম করি, এখানে থেকে আমার সংসার মোটামুটি ভালোভাবে চলে। পড়াশোনা করি, পড়াশোনা ফাঁকে ফাঁকে এখানে আমি আসে যখন ডেলিভারি হয় তখন আমি এখানে ডেলিভারি দিয়ে কিছু টাকা পাই, ওই টাকাতে আমার হাত খরচ হয়। মৎস্য হ্যাচারিতে আগ্রহীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মৎস্য বিভাগ। উদ্যোক্তা আছে নতুন নতুন প্রজাতি, দেশীয় প্রজাতিগুলো যারা রেণু উৎপাদনে আগ্রহী তাদেরকে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সহায়তা আমরা প্রদান করে থাকি। মৎস্য হ্যাচারির পরিধি বাড়াতে সরকারের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা চেয়েছেন পিয়াল হোসেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। দাবার আসরেই জীবনের শেষ চাল দিয়ে খেলতে খেলতেই মারা গেলেন দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। শুক্রবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকাল 11টায় বাংলাদেশ দাবা ফেডারেশন প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে তাকে রাজধানীর মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স কবরস্থানে সমাহিত করা হবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত এনআই নাহিদের রিপোর্টে। প্রিয় সন্তানকে হারিয়ে শোকের নির্বাক মা। দাবাকে ভালোবেসে বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছিলেন যিনি, সেই দাবার বোর্ডেই হঠাৎই এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়বেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, এমনটা হয়তো ভাবতে পারেননি কেউই। শুক্রবার জাতীয় দাবার 12তম রাউন্ডে আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে খেলা চলাকালীন হঠাৎই মাথা ঘুরে পড়ে যান দেশসেরা এই দাবাড়ু। দ্রুতই তাকে নেওয়া হয় শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে। তবে সব চেষ্টা ব্যর্থ করে মাত্র 50 বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। রাতেই শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল থেকে মোহাম্মদপুরের বাসভবনে আনা হয় জিয়ার মরদেহ। উনি এত ভদ্রলোক, মানে কারোর সাথে পাচ্ছে নাই, সোজা কথা মানে নিপাট ভদ্রলোক যাকে বলে। মহান সৃষ্টিকর্তার কাছে ওনার বিধি আত্মার জন্য মাগফিরাত কামনা করতেছি। আল্লাহ পাক ওনাকে জান্নাত দান করুক। ওনার দাফন হবে সলিমুল্লাহতে। এই কীর্তিমান দাবাড়ুর অকাল মৃত্যুতে দাবাসহ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। কখনো আমরা চিন্তাও করিনি যে উনি এরকম তাড়াতাড়ি চলে যাবে আমাদেরকে ছেড়ে, আর এটা আসলে বাংলাদেশের দাবার জন্য বিশাল একটা ক্ষতি। 1974 সালের 1 মে জন্ম নেয়া জিয়ার ছোটবেলা থেকেই সখ্যতা ছিল দাবার সঙ্গে। তাই তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতক করেও দাবাকেই করেছিলেন জীবনের ধ্যান জ্ঞান। 1987 সালে আন্তর্জাতিক রেটিং লাভ করা জিয়া 1988 সালে প্রথমবার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হন। 1990 সালে ফিদে মাস্টার, 1993 সালে আন্তর্জাতিক মাস্টার ও 2002 সালে গ্র্যান্ড মাস্টার হন। জাতীয় দাবায় সর্বোচ্চ 14 বার শিরোপা জিতেছেন জিয়া। এছাড়া দেশ বিদেশে অসংখ্য প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।